ক্ষমতা ছাড়তে বলায় নিজেকে গুলি করতে বলেন হাসিনা। জানাবো হাসিনাকে ক্ষমতা ছাড়তে বারণ করেন 4 নেতা। এবং সর্বশেষ জানাবো অস্বস্তি কমলেও টানাপোড়েন কাটেনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ক্ষমতা ছাড়তে বলায় নিজেকে গুলি করতে বলেন হাসিনা। 5 আগস্টের গণঅভ্যুত্থানের চাপে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। তার আগেই ওই দিন সকালে গণভবনে ঘটে যায় এক নাটকীয় ঘটনা, যার বিস্তারিত প্রকাশ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। গত 25 মে জুলাই মাসের গণ আন্দোলনের সময় ঢাকার চানখারপুল এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আনুষ্ঠানিক অভিযোগ উত্থাপন করা হয়। সেই শুনানিতে তাজুল ইসলাম 5 আগস্ট সকালের এক গোপন বৈঠকের বিবরণ তুলে ধরেন। তিনি জানান, ওই বৈঠকে শেখ হাসিনা তৎকালীন পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে উদ্দেশ্য করে বলেন, ওরা কাজ করছে, সেনাবাহিনী পারবে না কেন? জবাবে আইজিপি জানান, বাহিনী ক্লান্ত, অস্ত্র গোলাবারুদ ফুরিয়ে আসছে, আর এই পরিস্থিতি ধরে রাখা পুলিশের পক্ষেও আর সম্ভব নয়। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় সামরিক কর্মকর্তারা তখন শেখ হাসিনাকে পদত্যাগ করার পরামর্শ দেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি বলেন, তাহলে তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো এবং এখানেই গণভবনে কবর দাও। বৈঠক থেকে তাকে সরিয়ে গণভবনের অন্য একটি কক্ষে নিয়ে বিস্তারিত পরিস্থিতি ব্যাখ্যা করা হয়। কর্মকর্তারা আবারও তাকে পদত্যাগের অনুরোধ জানান। এমনকি ছোট বোন শেখ রেহানাও তাকে বোঝানোর চেষ্টা করেন। রাজি না হওয়ায় এক পর্যায়ে শেখ রেহানা তার পা জড়িয়ে ধরেন, কিন্তু হাসিনা তাতেও নমনীয় হয়নি। শেষ পর্যন্ত সামরিক কর্মকর্তারা হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে কথা বলেন এবং তাকে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি এখনই পদত্যাগ না করেন তবে তার জীবন ঝুঁকির মুখে পড়তে পারে। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে জয় মাকে বুঝিয়ে রাজি করান। চিফ প্রসিকিউটর জানান, জয়ের কথাতেই শেষমেশ পদত্যাগের সিদ্ধান্ত নেন শেখ হাসিনা। পরে সেনাপ্রধানের জাতির উদ্দেশ্যে ভাষণের ঠিক আগে তিনি দেশ ত্যাগ করে ভারতে চলে যান। হাসিনাকে ক্ষমতা ছাড়তে বারণ করেন 4 নেতা। জুলাই অভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুল এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ রোববার দাখিল করা হয়েছে। প্রসিকিউশনের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই চার্জ দাখিল করা হয়। দাখিল করা এক নথিতে 2024 সালের আগস্ট মাসে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, গণ অভ্যুত্থান এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের প্রেক্ষাপট ঘিরে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। নথিতে বলা হয়, 4 আগস্ট রাতে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার গ্যাং অফ 4 নামে পরিচিত 4 জন শীর্ষ নেতা ওবায়দুল কাদের, আনিসুল হক, সালমান এফ রহমান এবং আসাদুজ্জামান খান কামালের পরামর্শে কঠোর অবস্থানে যায়। তারা শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে নিরুৎসাহিত করেন এবং সেনা পুলিশ সমন্বয়ে আন্দোলন দমনের পরিকল্পনা নেন। নথিতে উল্লেখ করা হয়, জুলাই আন্দোলনের সময় 4 আগস্ট রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে উচ্চ পর্যায়ের গোপন বৈঠক হয়। সেখানে শেখ হাসিনা আন্দোলনকারীদের দমন করতে গুলি চালানোর নির্দেশ দিতে চান। তবে উপস্থিত সামরিক কর্মকর্তারা পরিস্থিতির ভয়াবহতা বুঝিয়ে শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়ার পরামর্শ দেন। এতে ক্ষুব্ধ হয়ে শেখ হাসিনা বলেন, আমাকে গুলি করে মেরে ফেলো, গণভবনে কবর দিয়ে দাও। 4 আগস্ট দুপুর থেকে 5 আগস্ট দুপুর পর্যন্ত গণভবনে চলা নানা বৈঠকে শেখ হাসিনা আন্দোলন দমন করতে সর্বোচ্চ পদক্ষেপ নিতে বলেন। নথিতে বলা হয়, সেনাবাহিনী প্রধান সহ আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে শেখ হাসিনা বলেন, যা হওয়ার হবে, আমি ক্ষমতা ছাড়ব না। ওই বৈঠকে শেখ হাসিনা শক্ত হয়ে বিক্ষোভ দমনের নির্দেশ দিলে উপস্থিত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক সিদ্দিকী এতে সমর্থন জানিয়ে বলেন, গুলি চালিয়ে কিছু লোককে মেরে ফেললেই বিক্ষোভ এমনিতেই দমন হয়ে যাবে। এছাড়া তারেক সিদ্দিকী বিমান বাহিনীকে হেলিকপ্টার থেকে গুলি চালানোর কথা বলায় বৈঠকে উপস্থিত এক সামরিক কর্মকর্তা ভীষণ রেগে যান। তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, এই লোকটি আপনাকে ডুবিয়েছে এবং আরও ডুবাবে। ঠিক এই সময় একজন অপরিচিত ব্যক্তি গণভবনে প্রবেশ করলে শেখ হাসিনার সভা শেষ করেন। ট্রাইব্যুনাল নথি অনুসারে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা পর্যন্ত পা ধরে অনুরোধ করেছিলেন পদত্যাগ করার জন্য, তবে তাতেও রাজি হননি তিনি। পরে সামরিক কর্মকর্তারা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে যোগাযোগ করেন।
জয়মাকে পরিস্থিতি বোঝাতে সক্ষম হন এবং এরপরই শেখ হাসিনা পদত্যাগে সম্মত হন। নথিতে আরও উল্লেখ করা হয়, শেখ হাসিনা চেয়েছিলেন একটি বিদায়ী ভাষণ টেলিভিশনে প্রচার করতে, তবে সামরিক কর্মকর্তারা তা অনুমতি দেয়নি। 5 আগস্ট দুপুরে শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র দেন এবং পরে ভারতে পালিয়ে যান। গণভবনে রুদ্ধদ্বার অবস্থায় কাটানোর শেষ 2 দিনে তিনি যে কোনো মূল্যে আন্দোলন দমন করতে চেয়েছিলেন। নথিতে বলা হয়, শেখ হাসিনার নির্দেশে অপরাপর আসামিরা ঢাকা মহানগরীর চানখারপুল এলাকায় নিরস্ত্র ও শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে। গুলিতে স্কুল ছাত্র শাহরিয়ার খান আনাস, শেখ মাহদি হাসান জুনায়েদ, মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ রাকিব হাওলাদার, মোহাম্মদ ইসমামুল হক ও মানিক মিয়ার শাহরিয়ার শহীদ হন। এই মামলার পলাতক আসামি ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী। তিনি একটি উচ্চ পদে থেকেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজ্ঞাবহ হয়ে 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্র জনতার উপর গুলির নির্দেশ দিয়েছেন। আন্দোলন দমনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমানের নির্দেশে সুদীপ কুমার চক্রবর্তী 5 আগস্ট সকাল 6টায় শাহবাগ থানায় উপস্থিত হন। এই সময় আন্দোলনকারীরা যেন কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যেতে না পারে সেজন্য পুলিশ কমিশনারের নির্দেশ মোতাবেক অধীনস্থ পুলিশ সদস্যরা সরাসরি গুলি করেন। নথিতে আরও বলা হয়, 14 জুলাই রাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ, যুবলীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরীহ ও নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর হামলা করে। হামলার সুযোগ করে দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান। ট্রাইব্যুনালের প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী শেখ হাসিনা 5 আগস্টের গণ অভ্যুত্থান পর্যন্ত গণহত্যা চালিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করেন। তার বিরুদ্ধে এমন তদন্ত প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে যা বিশ্বের যে কোনো আদালতে দাখিল করা হলে তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা সম্ভব হবে। অস্বস্তি কমলেও টানাপোড়েন কাটেনি। অস্থিরতার মধ্যে রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকে দৃশ্যত অস্বস্তি কিছুটা কমেছে, তবে রাজনৈতিক টানাপোড়েন কাটেনি। প্রধান রাজনৈতিক দল বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি পায়নি বলে নেতারা মনে করছেন। এই ইস্যুতেই সরকারের সঙ্গে দলটি টানাপোড়েন চলছে। এর বাইরে সরকারে থাকা 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগ, সরকারে থাকা বিতর্কিতদের বাদ দেওয়ার বিষয়ে দলগুলোর দাবির বিষয়ে সরকারের তরফে কোনো কিছু বলা হয়নি। এই ইস্যুতেও সরকারের সঙ্গে কয়েকটি দলের টানাপোড়েন রয়েছে। বিএনপি এবং সমমনা দলগুলো একই ধরনের দাবি জানিয়ে আসছে। শনি ও রোববার 2 দিনে 22টি রাজনৈতিক দল ও সংগঠনের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। ওই বৈঠকে দলগুলোর তরফে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি সমর্থন জানানো হয়। একই সঙ্গে নির্বাচন সংস্কার এবং গণহত্যার বিচারের বিষয়ে নিজ নিজ দাবি তুলে ধরেন নেতারা। নির্বাচন ইস্যুতে সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়েছে বেশিরভাগ দল। সরকারের তরফে এই বিষয়ে আগের বক্তব্যই পুনর্ব্যক্ত করে বলা হয়েছে, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, আর একদিনও বাইরে যাবে না। সরকার আগে থেকেই এমন বক্তব্য দিয়ে আসছে, কিন্তু নির্বাচন নিয়ে পথ নকশা না দেয়ায় বিএনপি সহ বিভিন্ন দলের মধ্যে সংশয় তৈরি হয়েছে। এই সংশয় দূর করতে সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি করা হচ্ছে। এমন অবস্থায় সরকারের তরফে আগের বক্তব্য উপস্থাপন করায় দলগুলোর এই সংশয় কাটেনি। এ নিয়ে সামনে আরও জলঘোলা হতে পারে বলে কেউ কেউ মনে করছেন। জামায়াতে ইসলামী ও নবগঠিত দল জাতীয় নাগরিক পার্টি সহ কয়েকটি দল নির্বাচন নিয়ে বিএনপি সহ অন্য দলগুলোর চেয়ে ভিন্ন অবস্থানে রয়েছে। রাজনৈতিক স্বার্থে তারা তাড়াহুড়ো করছে না বলে মনে করা হচ্ছে। গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা পদত্যাগ করার অভিপ্রায় ব্যক্ত করার পরই নতুন অস্থিরতা শুরু হয়, দেখা দেয় উদ্বেগ। এই অবস্থা নিরসনে আলোচনার জন্য দলগুলো আগ্রহ প্রকাশ করে। প্রধান উপদেষ্টার দপ্তর পরে বৈঠকের সূচি ঠিক করে। 2 দিনের এই বৈঠকের আগে শনিবার উপদেষ্টা পরিষদের বৈঠকের পরে জানানো হয় প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না। ওই বৈঠকের পরে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। বৈঠকে নির্বাচন সংস্কার, জুলাই গণহত্যার বিচার সহ বিভিন্ন ইস্যুতে জামায়াত সহ অন্যান্য দল সরকারের কথায় আশ্বস্ত হলেও বিএনপির সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়নি বলে নেতারা মনে করছেন। কারণ দলটি যেসব বিষয়ে উদ্বেগ জানিয়েছে তার কোনোটি নিয়েই সরকারের সুস্পষ্ট বক্তব্য আসেনি। বৈঠকে নির্বাচন ইস্যুতে প্রধান উপদেষ্টা তার আগের অবস্থানে পুনর্ব্যক্ত করেছেন। এতে আশ্বস্ত হওয়ার মতো কোনো বার্তা পায়নি দলটি। বৈঠকে কেন বিএনপিকে ডাকা হয়েছে সেই ব্যাপারেও অর্থপূর্ণ কিছু খুঁজে পাননি দলটির নেতারা। বিএনপি বলছে, বরাবরের মতো এবারও বৈঠকে বিএনপি নেতারা বলেছেন আর প্রধান উপদেষ্টা শুনেছেন। তেমন কোনো মতামত দেননি। বৈঠক ছিল কার্যত ওয়ান সাইডেড, অর্থাৎ ইন্টারঅ্যাক্টিভ কোনো আলোচনা হয়নি।
এছাড়া বিএনপি স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ দাবি করেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।